Hello everyone and welcome back to Cycles. So guys, today I will talk about the completing sentence. Very important for all to understand the rules and apply to get the 5 out of 5. Obviously, we need to patient and we have to watch the whole video. So I made it very easily, as you can understand, not only for JSC, SSC and HSC level students, any other competitive examinees can participate to watch these videos. And hoping that after watching this whole video, you will get good idea from here. So let's start. So before start the video, so who is the new viewers, please subscribe my channels, and who already done, thanks a lot. And share my video. Sharing means caring. So get started. So get start. আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আলোচনার বিষয় হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আজকে আমরা দেখব পরীক্ষায় যেভাবে প্রশ্ন আছে তারই আলোকে ইনশাল্লাহ I will talk about it. দেখো রুল 1 2 2 বা এনাফ টু এ তো যে ব্যবহার করে সিম্পল সেন্টেন্স গঠন করা হয় এটা আমরা জানি। সিম্পল সেন্টেন্সে টু টু বা এনাফ টু যুক্ত থাকে। তো মনে রাখতে হবে এখানে যে টু কোথায় বসাবো এবং এনাফ কোথায় বসাবো। টুটা বসবে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে এবং ইনাফটা বসবে তারপরে। তাছাড়া নাউনের পূর্বে টু মাচ, টু মেনি, ইনাফ শব্দটা বসে। এখানে তিনটা স্ট্রাকচার দেওয়া আছে তারই আলোকে। প্রথম স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব টু, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে টু বসবে, টু ভার্ব বেস ফর্ম অবজেক্ট। এগেন সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এরপরে ইনাফ বসবে, টু ভার্ব বেস ফর্ম অবজেক্ট। সেম এজ সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পর টু মাচ, টু মেনি এটা নাউনের পূর্বে ইন্ডিকেট করবে। নাউনের পূর্বে আমরা শিখছিলাম টু মাচ, টু মেনি, ইনাফ বসে। ভার্ব ইন বেস ফর্ম। এক্সাম্পলটা হচ্ছে দ্য ম্যান ওয়াজ টু উইক টু ওয়ার্ক। ওকে, এখানে অ্যাডজেক্টিভের পূর্বে টু বসে। মনে রাখতে হবে কমপ্লিটিং সেন্টেন্সের পরবর্তী অংশ অবশ্যই আন্ডারলাইন করতে হবে। যেমন জনি ইজ স্ট্রং ইনাফ টু ডিফিট এনিবডি। জনি যথেষ্ট শক্তিশালী যে কেউকে হারাতে। তো এখানে স্ট্রংটা হচ্ছে অ্যাডভার্ব, ইনাফ হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমাদের সূত্র অনুযায়ী হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে, এই যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এটা হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে টু বসে। ইট ক্রিয়েটস টু মেনি প্রবলেমস ফর মি টু সলভ। এখানে প্রবলেমসটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে আমরা টু মেনি বসাইছি। মনে রাখবেন এখানে আনসার ভিন্ন হতে পারে, সো এখানে আপসেট হওয়ার কিছু নাই। রুল টু সো দ্যাট ইন অর্ডার দ্যাট, আমরা জানি এই দুটি শব্দ আমরা কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে পাই। সো দেখো এখানে মনে রাখার বিষয় হচ্ছে দ্যাটের পরে যে ক্লুজটি হবে মূল ভার্বের বেস ফর্মটা হবে এবং টেন্স এবং অর্থ অনুযায়ী সেখানে ক্যান, কুড, মে, মাইট অথবা নট বসে। উল্লেখ্য যে নিশ্চিত অর্থে ক্যান বা কুড বসে, অর্থাৎ কোনো কিছু নিশ্চয়তা দিতে ক্যান বা কুড বসে, আর সম্ভাবনা অর্থে মে বা মাইট বসে, মে বা মাইট বসে। ওকে, এখানে স্ট্রাকচার আপনাদের জন্য দেওয়া আছে। সাবজেক্ট ভার্ব সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, সাবজেক্ট টু ক্যান বা কুড, অর্থ অনুসারে নট বসবে অথবা উইল বসবে, কিন্তু ভার্ব ইন বেস ফর্ম। উদাহরণ দেখি আমরা, দ্য পেশেন্ট ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। তাহলে দেখো আমরা সূত্র অনুযায়ী এখানে পাইলাম সো দ্যাটের পরে সাবজেক্ট, অর্থ অনুসারে ক্যান বা কুড। কুড কেন বসালাম? ভার্বটা পাস্ট ফর্মে থাকায় কুড বসে, যদি এটা প্রেজেন্টে থাকতো তাইলে এখানে ক্যান বসতো। উই ইট সো দ্যাট উই মে লিভ। দেখো এখানে ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, তাই এখানে মে আমরা বলছিলাম সম্ভাবনা অর্থে, তাই এখানে অর্থের সাথে মিল রেখে আমরা এই জিনিসটা বসাইছি। ওকে, আর একটি উদাহরণ দেখি, শি সেভড মানি। এখানে ভার্ব ইন ফার্স্ট ফর্ম, এর জন্য কুড শব্দটা পড়ছে। শি সেভড মানি ইন অর্ডার দ্যাট শি কুড বাই এ গিফট। ওকে, দেখো আমরা জানি ইফযুক্ত বাক্যের তিনটা অংশ থাকে, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। তো আমরা প্রথম দেখতেছি ফার্স্ট কন্ডিশন নিয়ে। ফার্স্ট কন্ডিশন আমরা জানি if the past part in the present tense, second part will be future indefinite tense. So let's see the example. If you comes I shall help you. প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেকেন্ড অংশ হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার?
দেখো ইট ইজ দ্য সেকেন্ড কন্ডিশন, ইফযুক্ত বাক্যের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স, সেকেন্ড অংশে সাবজেক্টের পরে উড কুড মাইট এবং ভার্ব ইন বেস ফর্ম বসবে। লেটস সি দ্য এক্সাম্পলস। ইফ ইউ আস্ক মি নাইসলি আই মাইট গেট ইউ এ ড্রিঙ্ক। তুমি যদি আমাকে সুন্দরভাবে বলতে আমি তোমাকে অবশ্যই পানি পান করাতাম। থার্ড কন্ডিশনটা হচ্ছে প্রথম অংশে ইফযুক্ত বাক্যের প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে দ্বিতীয় অংশে সাবজেক্টের পরে উড কুড মাইট হ্যাভ ভার্বের 3 নম্বর সারি বসে। আমি আবার বলতেছি, প্রথম অংশ যদি ইফ দ্য পাস্ট পার্ট ইন পাস্ট পারফেক্ট টেন্স, সেকেন্ড পার্ট উইল বি ফিউচার পারফেক্ট। দেখো ইফ হি হ্যাড রান এ বিট ফাস্টার হি কুড হ্যাভ ওন দ্য রেস। ওকে, রুল 4 উড দ্যাট ইফ হ্যাড ওয়ার আই উইশ। আমরা জানি এগুলা দিয়ে পাস্ট আনরিয়াল ফ্যাকচুয়াল সেন্টেন্স, অসম্ভব ইচ্ছা প্রকাশ করে এগুলা দিয়ে। তো এখানে স্ট্রাকচারটা হইলো উড দ্যাট আই উইশ, সাবজেক্টের পরে ওয়ার বা উড বা কুড, কিন্তু ভার্বের বেস ফর্মটা বসে। সো দেখো উদাহরণ, আই উইশ আই ওয়ার এ রিচ ম্যান। আই উইশ এই অংশটুকু পরীক্ষায় দেওয়া থাকবে, পরবর্তী অংশ আপনাকে লিখতে হবে অর্থের সাথে মিলে। দেখো রুল 5 লাস্ট শুড ইন কেস শুড ডট ডট, এর অর্থ হচ্ছে যদি। এখানে মনে রাখার বিষয় হচ্ছে এগুলো এই শব্দগুলো আসলে নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাই এখানে কোনো সেন্টেন্সে থাকলে এগুলা নেগেটিভ ওয়ার্ড বসাতে হয় না, যেমন নেভার, নট, নো বসে না। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পরে লেস্ট বা ইন কেস, পরবর্তীতে কিন্তু আমরা এই যে পড়ছিলাম লেস্ট থাকলে শুড বসে, মনে রাখবা লেস্ট থাকলে শুড বসে, ইন কেস থাকলেও শুড বসে। পরবর্তী অংশে কিন্তু আপনাকে শুড, উড, মাইট বসাতে হবে অর্থের সাথে মিলে। 2 নম্বর নিয়মটা দেখো, এখানে সাবজেক্টের পরে ভার্ব লেস্ট ইন কেস সাবজেক্ট টু ভি ওয়ান অবজেক্ট, অর্থাৎ এখানে শুড, মাইট এগুলা ফিউচার পাস্ট বসে, কিন্তু এখানে কি বসে প্রেজেন্ট টেন্সে। উদাহরণ দেখি আমরা, আই রোট ডাউন হার অ্যাড্রেস লেস্ট আই শুড ফরগেট ইট। দেখো এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করছে। আমি তার অ্যাড্রেস লিখে রাখছি যাতে না ভুলি। সেকেন্ডটা হচ্ছে ওয়াক ফার্স্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। দ্বিতীয় অংশটাও কিন্তু প্রেজেন্ট টেন্স, এইটাও কিন্তু প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রথম অংশ প্রেজেন্টে থাকায় দ্বিতীয় অংশ প্রেজেন্টে হয়েছে। ওকে, রুল 6 ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। এটা মনে রাখার বিষয় হচ্ছে যে ইট ইজ টাইমের পরিবর্তে আমরা ইট ইজ হাই টাইম যদি দেই তাহলে এটা গুরুত্ব বা জোর প্রদান করে বেশি। দেখো স্ট্রাকচারটা তোমাদের জন্য দেয়া আছে, ইট ইজ টাইম বাট ইজ হাই টাইম টু বি ভার্ব। এখানে দেখেন ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, সাবজেক্ট টু, এখানে সাবজেক্ট ছাড়া আর এখানে সাবজেক্ট দেওয়া। উদাহরণ দেখি, যেমন ইট ইজ টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক, এখানে কোনো সাবজেক্ট নেই, ঠিক আছে। এখানে ইট ইজ হাই টাইম রনি, এই যে একটা সাবজেক্ট, তাই দ্বিতীয় স্ট্রাকচারটা এখানে প্রয়োগ করা হয়েছে। ইট ইজ হাই টাইম রনি চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিট। নট অনলি বাট অলসো, এটি নয় ওইটিও। এটা টিপসটা হলো নট অনলি এর পরে যে ধরনের শব্দ বসে বাট অলসোর পরে একই ধরনের শব্দ বসে। স্ট্রাকচারটা দেখো, এখানে সাবজেক্ট নট অনলি, আদার্স বা অন্যান্য শব্দ, অন্য শব্দ বসে, বাট অলসোর পরেও ভার্ব বসে, এরপরে অন্য শব্দটা বসবে। দেখো দে আর উইক নট অনলি ইন বায়োলজি বাট অলসো ইন ইংলিশ, তারা শুধু বায়োলজিতেই দুর্বল নয়, ইংলিশেও দুর্বল। মনে রাখার বিষয় আসলে কমপ্লিটিং সেন্টেন্স যে যত বেশি ট্রান্সলেট পারবে তারা তত বেশি এখানে কামিয়াব হবে। তাই আমার স্পোকেনের ক্লাসগুলো ভিডিওগুলো ইউটিউবে আপলোড করা হয়েছে, আপনারা ইচ্ছা করলে এই ভিডিওগুলো খুব সহজতর বিষয় দেখে আসতে পারেন, আপনাদের জন্য অনেক উপকার আসবে। কারণ মেইনলি হচ্ছে একটি ভাষা না জানলে আপনি যতই রুলস পড়ান না কেন কোনো কাজে আসবে না। দেখেন এজ ইফ এজ দো জেনো, এটার অর্থ এজ ইফ এজ দো থাকলে এবং তার পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। মনে রাখবা এজ ইফ এজ দো সেন্টেন্স বাক্যের মধ্যে যদি থাকে তাহলে প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে দ্বিতীয় অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আবার যদি প্রথম অংশে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে দ্বিতীয় অংশে পাস্ট পারফেক্ট টেন্স হয়। উদাহরণ দেখো, হি টক্স টু মি এজ দো হি নিউ এভরিথিং। দেখো প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয় অংশে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। আরেকটি উদাহরণ, হি সাবমিটেড দ্য ফর্ম কুইকলি এজ ইফ ইট হ্যাড বিন দ্য লাস্ট। দেখো প্রথম অংশ ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হওয়ায় দ্বিতীয় অংশ পাস্ট পারফেক্ট টেন্সে হয়েছে।
প্রচুর প্র্যাকটিস করবা, এগুলো পরীক্ষা আসে। স্কার্সলি হেড ওয়েন, হার্ডলি হেড ওয়েন, নো সোনার হেড দেন, যেতে না যেতে, খেতে না খেতে, পৌঁছাতে না পৌঁছাতে ইত্যাদি। বাংলা অর্থটাও দিয়ে দিয়েছি তোমাদের জন্য। স্কার্সলি হেড আমি 3টা স্ট্রাকচার দিয়েছি আলাদা আলাদা করে, কিন্তু সবটির নিয়ম একটি। প্রথম অংশ পারফেক্ট টেন্স, দ্বিতীয় অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো উদাহরণ, স্কার্সলি হেড আই রিচ, এই যে অংশটা পাস্ট পারফেক্ট টেন্স, দ্য স্টেশন ওয়েন দ্য ট্রেন লেফট, দ্বিতীয় অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স। আরেকটি উদাহরণ সেম এজ দেখো, হার্ডলি হেড দ্য পুলিশ রিচড, এই যে পাস্ট পারফেক্ট টেন্স, দ্বিতীয় অংশ দেয়ার ওয়েন হি রেন আওয়ে, এই দ্বিতীয় অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স। একটি মনে রাখলেই চলে, নো সোনার হেড সাবজেক্ট যুক্ত, প্রথম অংশ পাস্ট পারফেক্ট, দ্বিতীয় অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স। নো সোনার হেয়ার আই গো টু, বা এটারে আমরা বলি নো সোনার হেয়ার আই গট দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। গো টু রে গড়া বলে, স্পোকেনের ক্ষেত্রে এটা কাজে লাগে। রুল 10 লেট অ্যালোন, এর অর্থ হচ্ছে তো দূরের কথা, তার এমন কি ভাবা যায় না, এ কথা নিষ্প্রয়োজন, তো দূরের কথা, লেট অ্যালোন এই শব্দটা বসে। তো দেখো এটা একটি নেগেটিভ, সাবজেক্টের পরে নেগেটিভ ভার্ব বসবে, তুলনামূলক যে ছোটো বস্তুটা বসে এরপরে কমা বসাতে হবে, লেট অ্যালোন তুলনামূলক বড় বস্তুটা বসাতে হবে। তো উদাহরণ না দেখলে হয়তো অনেক কিছু ক্লিয়ার হয় না। তো হি ক্যান নট সুইম, এই যে ক্যান নট সুইমটা হচ্ছে নেগেটিভ ভার্ব। 1 কিলোমিটার, হি ক্যান নট সুইম 1 কিলোমিটার, লেট অ্যালোন 10 কিলোমিটার, সে 1 কিলোমিটারই সাঁতার কাটতে পারে না, আর লেট অ্যালোন 10 কিলোমিটার, আর 10 কিলোমিটার কথা ভাবাই যায় না। আবার দেখেন সাবজেক্টের পরে অ্যাফার্মেটিভ ভার্ব যদি থাকে, তুলনামূলক প্রথমে বসাইতে হবে বড় বস্তু, পরে কমা বসাইতে পারো, লেট অ্যালোন তুলনামূলকভাবে লাস্টে যে ছোটো বস্তুটা বসাতে হবে। উদাহরণ দেখি, লিজা মে গেট ফার্স্ট ডিভিশন, লিজা মে গেট ফার্স্ট ডিভিশন, সে ফার্স্ট ডিভিশন পেতে পারে, লেট অ্যালোন থার্ড ডিভিশন, মানে থার্ড ডিভিশনের কথা ভাবাই যায় না। লিজা ফার্স্ট ডিভিশন পাইব, তো থার্ড ডিভিশনের কথা ভাবাই যায় না। রুল 11 অ্যাজ লং অ্যাজ, সো লং অ্যাজ, এর অর্থ হলো যতক্ষণ পর্যন্ত। এ ধরনের সেন্টেন্স দ্বারা কন্ডিশনাল প্রকাশ হয়, আসলে কন্ডিশন প্রকাশ হয়। মনে রাখতে হবে অ্যাজ লং অ্যাজ বা সো লং অ্যাজের পরে সাধারণত অ্যাফার্মেটিভ ক্লুজটা ব্যবহৃত হয়। মনে রাখার বিষয় হচ্ছে অ্যাজ লং অ্যাজ বা সো লং অ্যাজের পরে অ্যাফার্মেটিভ ক্লুজটা বসে, মানে বাক্যের একটি অংশ, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ হবে। দেখো এই যে স্ট্রাকচারটা দেওয়া আছে, প্রথম অংশ, দ্বিতীয় অংশটা অ্যাফার্মেটিভ ক্লুতে দেওয়া আছে। যেমন আই উইল রিমেম্বার দ্য ডে অ্যাজ লং অ্যাজ আই লিভ, আমি যতদিন বাঁচবো ওই দিনটার কথা মনে রাখবো। দেখো প্রথম অংশ ফিউচার ইনডিফিনিট টেন্সে হলেও দ্বিতীয় অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ বাক্য হয় নাই, ক্লুজ। আর একটি উদাহরণ দাও, আল্লাহ ইজ উইথ আস সো লং এজ আওয়ার এম ইজ অনেস্ট, আল্লাহ আমাদের সাথে সব সময় যদি আমাদের উদ্দেশ্য সৎ হয়। দেখো রুল 12 এইদার নেইদার দিয়ে নেগেটিভ এগ্রিমেন্ট প্রকাশ পায়। আমরা জানি এই দুইটি শব্দ নেগেটিভ বাক্য প্রকাশিত হয়। মনে রাখার বিষয় হচ্ছে কোনো সেন্টেন্সে নেইদার এবং এইদার একইভাবে কাজ করলেও, অর্থাৎ একই অর্থ প্রদান করলেও নেইদার বসে অ্যাফার্মেটিভ অক্সিলারি ভার্বের পূর্বে, কিন্তু এইদার বসে নেগেটিভ অক্সিলারি ভার্বের পরে। ঠিক আছে, আমি আবার বলতেছি, নেইদার বসে অক্সিলারি ভার্বের পূর্বে, অ্যাফার্মেটিভ অক্সিলারি ভার্বের পূর্বে, কিন্তু এইদার বসে নেগেটিভ অক্সিলারি ভার্বের পরে। উদাহরণ দেখি, এই যে স্ট্রাকচার দেওয়া আছে, সাবজেক্ট নেগেটিভ ভার্ব, অবজেক্ট অ্যান্ড নেইদার অ্যাফার্মেটিভ অক্সিলারি ভার্ব। দেখো শি ডিড নট নেগেটিভ ভার্ব, শি ডিড নট অ্যাটেন্ড দ্য পার্টি, সে পার্টিতে অ্যাটেন্ড করতে পারেনি করেনি, নেইদার ডিড আই, আমিও। দেন দেখো দ্বিতীয় স্ট্রাকচারটা হচ্ছে এইটা, উদাহরণটা আমরা দেখে নিই, দ্য বয় হ্যাজেন্ট ডান ইট অ্যান্ড হিজ ফ্রেন্ড হ্যাজেন্ট এইদার। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? এই যে অংশটুকু অবশিষ্ট অংশটুকু অবশ্যই আপনাদেরকে আন্ডারলাইন করতে হবে। আমি স্ট্রাকচারগুলো লিখে দিয়েছি যাতে আপনারা সহজে আয়ত্তস্থ করতে পারেন। সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাইলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার্স। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যাগেইন, and Allah Hafiz, keep well everyone.